হ্যালো দর্শক প্রিয়, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগত। আমি অধরা ইসলাম লাকি। আজকে পদ্মপাতার ঢেউয়ের 20তম পর্ব পড়ব এবং এটি আজকে এই উপন্যাসটির শেষ পর্ব। তো কারো কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সময় শুক্রবার সকাল 10:59। কাব্য বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর আমানুল ইসলাম খান বাহাদুরের বাসায় হাজির হন। তিনি তার ক্লাসের শিক্ষক। তাকে ড্রয়িং রুমে বসতে দেওয়া হয়। আইজার বাবা হাসান ফেরদৌস চৌধুরী ড্রয়িং রুমে যান। কাব্য সালাম দিয়ে দাঁড়ায়। কাব্যকে দেখে তিনি বুঝতে পারেন সে ভবানী দত্তের সন্তান। তবু জিজ্ঞাসা করেন, তোমার বাড়ি কোথায়? তেঁতুলিয়া। তেঁতুলিয়া কোথায়? তিনোরহাইট। বাবার নাম কি? হাসান ফেরদৌস চৌধুরী। নানার নাম? হাজী কফিল উদ্দিন সরকার। ঠিক আছে, তুমি যাও। প্রফেসর ডক্টর আমানুল ইসলাম খান বাহাদুরের স্ত্রী নাস্তার আয়োজন করে। সে নাস্তা খেতে হয় না কাব্যকে। এত দ্রুত সে বাসা থেকে বেরিয়ে যায়। প্রফেসর ডক্টর আমানুল ইসলাম খান বাহাদুরের স্ত্রী কাব্যকে খুব ভালো করে চেনে। বলে, কাব্য, নাস্তা করে যাও। না খালাম্মা, আমি নাস্তা করেছি। কাব্য ডিপার্টমেন্টে ফার্স্ট হচ্ছে। খুব ভালো ছেলে। ওকে নাস্তা করার জন্য ডাক দেন ভাই। আইজার বাবা একটি কথাও বলে না। কাব্য চলে যায়। আসলে তিনি এক সেকেন্ডেও কাব্যকে দেখতে আগ্রহী নন। হাসান ফেরদৌস চৌধুরী প্রফেসর ডক্টর আমানুল ইসলাম খান বাহাদুরের বাসা থেকে বেরিয়ে তেঁতুলিয়া যাত্রা করেন। গাড়িতে বসে চোখে রুমাল দিয়ে কাঁদেন। রাতে পঞ্চগড় সার্কিট হাউসে থাকেন। সেখানে ওয়াশরুমে গিয়ে হাউমাউ করে কাঁদেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি এখন কি করব? এই কি আমার ত্যাগের উপহার? এই ছেলেকে পিতৃ পরিচয় দিয়ে জীবনে কত কষ্ট পেতে হয়েছে আমার, সে শুধু আমিই জানি আর তুমি জানো। কান্নাকাটি করে রাতে ঘুম এসেছেন। স্বপ্নে ভাবিনি দত্ত তাকে বলেছেন, স্বপ্নে ভবানী দত্ত তাকে বলেছেন, বন্ধু, তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় মহান সৃষ্টিকর্তা তোমার কল্যাণ করবেন। তুমি রেবেকার কথা রেখেছ। বন্ধু, মানুষ তো মানুষেরই জন্য। তুমি যথাযথ মানুষের কাজটি করেছ। পরদিন তিনি কাব্যর নানির কাছে যান। কাব্যর নানি তার হাত ধরে কাঁদে। তিনিও কাঁদেন। এদিকে কাব্য আইজার বাবার ব্যবহারে প্রচণ্ড কষ্ট পেয়েছে। আইজা তাকে নিয়ে সিলেট চলে যায়। সেখান থেকে 1 মাস পর তারা ঢাকায় আসে। আইজার বাবা মা ভীষণ কষ্ট পেতে থাকে। তারপরও কাউকেই কিছু বলে না। আইজা বাড়ি যায়। আইজা জানতে পারে কাব্য তার সৎ ভাই। আইজা প্রচণ্ড কান্না করে।
পাথরের মূর্তির মতো বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, হাসান ফেরদৌস চৌধুরী কিছুই বলেন না। মাকে জিজ্ঞাসা করে, সেও কিছু বলে না, শুধু কাঁদে। ঢাকায় কাব্যও কাঁদছে। তিতুমির হলে তার রুম আটকিয়ে কাঁদছে। তার কান্না দেখার কেউ নেই, তাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। বিধি বাম হলে যা হয়, আসলে সে এক নিদারুণ বেদনার কথা। কাব্য সত্যি তেঁতুলিয়ার মহৎ প্রাণ ভবানী দত্তের রক্ত থেকেই দুনিয়ায় এসেছে, কিন্তু সে সত্যি কথা বলার সাধ্য কারণেই বিধাতাই তা চাননি। ভবানী দত্তের সঙ্গে রেবেকা সরকারের প্রণয় ছিল। তাদের সম্পর্ক ছিল 6 বছরের। রেবেকা পঞ্চগড় সরকারি কলেজের প্রভাষক ছিলেন। রেবেকা সরকার ও ভবানী দত্তের কাহিনী সম্ভ্রান্ত জনদের দুই একজন জানতেন। ভবানী দত্ত ও রেবেকা সরকার দিনাজপুর সুরা মসজিদে গিয়ে সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বিয়ে করেছিলেন। কান্তজির মন্দিরে গিয়েও তারা বিয়ে করেছিলেন। সামাজিক জটিলতার কারণে তারা এমনটি করেছিলেন। বিষয়টি তারা দুজন ছাড়া অন্য কেউ জানত না। এমনকি হাসান ফেরদৌস চৌধুরীও এটা জানতেন না। সেই প্রণয়ের ফোঁটা পবিত্র ফুল কাব্য, কিন্তু তার সামাজিক স্বীকৃতি নেই। সামাজিকভাবে ভবানী দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে রেবেকা সরকার। এটা রেবেকার মা, বাবা ও হাসান ফেরদৌস চৌধুরী জানতেন। ভবানী দত্ত হাসান ফেরদৌস চৌধুরীর খুবই কাছের বন্ধু ছিলেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তাদের বিয়ের দিন তারিখ কিভাবে যেন রেবেকার ভাইয়েরা জেনে যায়। রেবেকা তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। তিনি তখন ভবানী দত্তের পিসির বাড়ি দিনাজপুরে অবস্থান করছেন। 2-3 দিন তাদের পবিত্র বিবাহ। ভবানী দত্ত পঞ্চগড় শহরে গিয়েছে একটি বিশেষ কাজে। সেখানেই রেবেকার ভাইয়েরা লোক দিয়ে ভবানী দত্তকে কুপিয়ে হত্যা করায়। চলে যায় ভবানী দত্ত। তখন রেবেকা আশ্রয় চায়। ভবানী দত্তের প্রিয় বন্ধু হাসান ফেরদৌস চৌধুরীর কাছে রেবেকা ভবানীর স্মৃতি ভিক্ষা চায় তার কাছে। তবে বিষয়টি কোনো ধর্মীয় বা আইনি ভিত্তি নেই। সে তখন কি করবে কোনো উপায় খুঁজে পায় না। তখন ভবানী দত্তের প্রিয় বন্ধু হাসান ফেরদৌস চৌধুরী তার নিজের সত্তায় রেবেকার সন্তানের পরিচয় প্রদান করেন। এই হলো কাব্যর পিতৃ পরিচয়। সন্তান জন্ম দেওয়ার সময় রেবেকা পৃথিবীর মায়া ত্যাগ করে মহান সৃষ্টিকর্তার পরম বাগানে চলে যান। হাসান ফেরদৌস চৌধুরী পিতৃপরিচয় দান করে ঢাকায় তার পরিবারের কাছে চলে আসে। সেই পিতৃপরিচয় যে এভাবে সামাজিক ছন্দপতন ঘটাবে তা কে জানত? ঘটনাটি আইজার মাকে কথার ছলে একদিন বলেছিলেন তিনি। এখনো এটা সে কাউকে বলেনি। এই ঘটনার সত্যটি প্রকাশ পেলে কাব্য পার্থিব জীবনে কোনো সামাজিক পরিচয় পাবে না। তাকে বেজম্মা বা জারজ হিসেবে বেঁচে থাকতে হবে। নিয়তির নির্মম হাতে আঘাত করার শক্তি হাসান ফেরদৌস চৌধুরীর নেই, তার স্ত্রীরও নেই। কাব্য তার ছেলে নয়, এই কথা তিনি কাউকে বলতে পারবেন না কোনো দিন। এভাবেই ধর্ম ও সমাজের পশাঘাতে তাকে পিষ্ট হতে হবে আজীবন। 6 মাস পর কাব্য বৃত্তি নিয়ে সুইডেন চলে যায়।
পাশের গ্রামের পশু ডাক্তারের সঙ্গে আইজার বিয়ে ঠিক হয়। আইজা বিয়ে ভেঙে দেয়, কেউ তাকে রাজি করাতে পারে না। সুইডেনে কাব্য চৌধুরী রাতে রাতে একা একা কাঁদে আর এই গানটি গায়। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খয়ে খয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খয়ে খয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। আমি তো বাগান নই, তবু কেন ফোটে ফুল। ফাগুনে ফিরে আসে ভ্রমরের মতো ভুল। আমি তো বাগান নই, তবু কেন ফোটে ফুল। ফাগুনে ফিরে আসে ভ্রমরের মতো ভুল। কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়, মেঘ হয়ে যায়। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খয়ে খয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়। ও ও ও ও ও শুনিতে চাই না গান, তবু সুর ফিরে আসে। স্বপ্নের বাঁশি বাজে জীবনের 12 মাসে। ও শুনিতে চাই না গান, তবু সুর ফিরে আসে। স্বপ্নের বাঁশি বাজে জীবনের 12 মাসে। কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়, জ্বলে জ্বলে যায়। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খয়ে খয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। ও আইজার এমএসসি পাশ হয়ে যায়। 1 বছর 3 মাস ধরে আইজা বাড়ি যায় না। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলে ভর্তি হয়। মা বাবা ভাই বোন এসে তাকে দেখে যায়। পবিত্র রোজার ঈদের 5 দিন পর আইজার এক একান্ত বান্ধবী
ঝুমুর তাদের বাড়ি গিয়ে তার মাকে বলে, খালাম্মা আইজা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে গত সোমবার আমেরিকা চলে গিয়েছে। খবরটা শুনে হাসান ফেরদৌস চৌধুরী কান্নার মধ্যেও হেসে দিতে বাধ্য হন। তার জীবনের একান্ত ইচ্ছে ছিল তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়বেন। পারিবারিক নানা রকম কারণে তিনি তার ইচ্ছে পূরণ করতে পারেননি। তার মেয়ে আইজা সেই বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়তে গিয়েছে, এ তার জন্য কম আনন্দের কোথায়। তাই তো আধার মানিকের ভবাসাধু বলেন, গভীর শূন্যতার মধ্যেও সৃষ্টিকর্তা মানুষকে আনন্দ দান করতে পারেন, এ তার অপার খেলা। জগতে মানুষকে সুখও দেন তিনি, দুঃখও তিনি দেন। তবে জগতে মানুষের কোনো সুখই চিরস্থায়ী হয় না, তবু মানুষ সেই সুখই চায় নিরন্তর। ধর্মের কোনো জয় পরাজয় ঘটে না, পরাজিত হয় মানুষের তৈরি করা সামাজিক রীতিনীতি। মানুষের প্রকৃত সত্তার কাছে সামাজিক রীতিনীতি সবসময় পরাজিত হয়। আসলে জগতে প্রেমের চেয়ে সুন্দর কিছু নাই। প্রেম ও ভালোবাসার জয় হোক। প্রেম ও ভালোবাসা প্রেমিক প্রেমিকার আনন্দ হয়ে বেঁচে থাকুক। হে প্রেম, তুমি অপ্রতিরোধ্য। হে প্রেম, তুমি পদ্মপাতার ঢেউ।